কিছু ডাউট ছিল, সেইগুলো বলছিলাম আজকে আপনাকে বলবো আর কি। আচ্ছা বলো, করে দেখি। স্যার, ওই আয়তক্ষেত্রের পোর্শনে মানে যখন ওই আম, অনেক এরম টাইপের ম্যাথ থাকে না যে আম, ভেতরের দিকে চওড়া এত মিটার রাস্তা আছে বা বাইরের দিকে, এই এই পার্টটাতেই একটু প্রবলেম হচ্ছে। বাকি ঠিকঠাক আছে, মানে বাকি ম্যাথ গুলো করেছিলাম যেগুলো। আচ্ছা, ওই আয়তক্ষেত্রের যে অঙ্ক, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মাঠের অঙ্কগুলো হচ্ছে, তাই তো? হ্যাঁ, 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 মানে ভেতরের দিকে থাকছে বা বাইরের দিকে বা মাঝ বরাবর এরকম টাইপের অঙ্কগুলো থাকে না। বুঝতে পেরেছি। সে- স্যার, আমি কি বলবো ম্যাথ গুলো, মানে একটা দুটো এক্সাম্পল? আচ্ছা দাঁড়াও, একটু আমি বলে নিই, তারপরে তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটু ছোট্ট ক্যালকুলেশন মাথায় রাখলেই জিনিসগুলো কিন্তু সহজ। দেখো, যে ধরো একটা আয়তক্ষেত্র এরকম দিয়ে দিয়েছে। এই আয়তক্ষেত্রের তুমি দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, এবং রাস্তাটা যদি চওড়া কতটা বলে দেয়, রাস্তা যেমনই দিক না কেন তার ক্ষেত্রফল বা রাস্তা ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল বের করতে খুব একটা কঠিন হবে না। ধরো এর দৈর্ঘ্য বলে দিয়েছে এক্স, প্রস্থ বলে দিয়েছে ওয়াই। এখন ধরো বলছে এই রাস্তার এর ভিতর দিয়ে এরকম একটা চার ধারে একটা রাস্তা আছে, এবং বলে দিচ্ছে এই রাস্তার যে চওড়া, এই যে থিকনেস, এই থিকনেসটা সব জায়গাতে ডি। অর্থাৎ এখানেও ডি, এখানেও ডি, এই পাশেও কিন্তু ডি। অর্থাৎ এই থিকনেসটা কোথাও কিন্তু আলাদা নেই, সব জায়গাতেই সেম। তাহলে যদি জিজ্ঞাসা করে যে এই অংশের যে রাস্তা বাদে যেটুকু খেলার মাঠ, অর্থাৎ যেটুকুতে খেলা যেতে পারে, সেই অংশটুকুর ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে দেখো এই যে ভিতরে আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, এর দৈর্ঘ্য এবং প্রস্থটুকু বার করতে পারলেই কাজ শেষ। তাহলে দেখো, এইখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি, অর্থাৎ যেটুকু লাল টানছি, এটুকু দেখো তোমার জানা ছিল, এটুকু ছিল তোমার এক্স। আর দেখো এই থিকনেসটা প্রত্যেকটা হচ্ছে ডি। তার মানে এক্স এর থেকে যদি দুটো ডি কে বাদ দিয়ে দাও, তাহলে তুমি ভিতরেরটার দৈর্ঘ্য পেয়ে যাবে। একইভাবে দেখো, হ্যাঁ স্যার। এইখান থেকে এই অবধি হচ্ছে তোমার ছিল হচ্ছে ক্যাপিটাল স্মল ওয়াই। তোমার দরকার হচ্ছে এই ভিতরের অংশটুকু। তাহলে এইটুকু আর এইটুকুকে বাদ দিতে হবে। এই থিকনেসটা কত, এটা ডি আছে, এটাও ডি আছে। তার মানে ওয়াই এর থেকে যদি তুমি টু ডিকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি ভিতরের অংশের প্রস্থ পেয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ পেয়ে গেছো, ক্ষেত্রফল বার করা খুব একটা কঠিন হবে না, বা পরিসীমা বার করতে বললেও বার করে ফেলবে। এটা একটা। আবার কখনো কখনো উল্টো জিনিসটা জিজ্ঞাসা করে যে রাস্তার ক্ষেত্রফল কতটা। তাহলে দেখো, একইভাবে আমরা বার করার চেষ্টা করব রাস্তার ক্ষেত্রফল কতটা। এই আমার আয়তকার জমি, এর ভিতরে রাস্তা রয়েছে। ঠিক আছে, দৈর্ঘ্য কত ছিল এক্স, প্রস্থ ছিল আমার ওয়াই, রাস্তার থিকনেস ছিল আমার ডি। তাহলে আমি রাস্তাটাকে একটু আলাদা আলাদা করে সেপারেট করে নিই। ধরো আমি এইটুকু প্রথমে বার করব, এইটুকু বার করব, আর এই অংশটা বার করবো। অর্থাৎ এই 1 নম্বরের ক্ষেত্রফল, 2 নম্বরের ক্ষেত্রফল, 3 নম্বর এবং 4 নম্বরের ক্ষেত্রফল আলাদা আলাদা করে ভাবছি। তাহলে দেখো, এই অংশের যখন ক্ষেত্রফল বার করতে চাইছি, তাহলে এই 1 নম্বর অংশের জন্য আমার দৈর্ঘ্য কত, এখান থেকে এই অবধি, এটা তো দেওয়া রয়েছে এক্স। প্রস্থ কত, প্রস্থ দেওয়া রয়েছে ডি, অর্থাৎ এর থিকনেসটাই তো এর প্রস্থ হবে। তার মানে আমি এখন এইটুকু অংশের ক্ষেত্রফল বার করে ফেলতে পারছি। দেখো 3 নম্বরের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে না। দৈর্ঘ্যটা হবে হচ্ছে সমগ্র যে পুরো মাঠের যে দৈর্ঘ্য তার সাথে সমান,
প্রস্থটা হবে ডি। হ্যাঁ স্যার। তাহলে এর ক্ষেত্রেও একটা এক্স একটা ডি। এবার প্রস্থের দিকে, এবার 2 নম্বরের দিকে ভাবো। 2 নম্বরের তোমার দরকার এইটুকু আর এইটুকু। এখন তুমি জানতে এইখান থেকে এই অবধি এই পুরো লাল দাগটা হচ্ছে তোমার ওয়াই, কিন্তু তোমার দরকার শুধুমাত্র এখান থেকে এই অবধি। তার মানে এইটুকু অংশ এবং এইটুকু অংশ বাদ দেব। তার মানে আমার দৈর্ঘ্য হবে হচ্ছে ওয়াই মাইনাস এইটুকু হচ্ছে আমার এই ডিটুকু, তার মানে একবার ডি। আর এখান থেকে এটুকু বাদ দিলে মানে আরও একবার ডি। তার মানে ওয়াই এখানে মাইনাস যতটুকু টু বার ডি। করতে চাইছি এইটুকু হচ্ছে ওয়াই মাইনাস টু ডি। হলো। প্রস্থ কত? প্রস্থ তো তুমি জানো ডি, ক্ষেত্রফল সবসময় ডি। এই এর ব্যাসার্ধ এই প্রস্থ এটা সবসময় ডি। একই রকমভাবে 4 নম্বরের ক্ষেত্রেও দেখো তাই হচ্ছে, অর্থাৎ এই এক্স ইন্টু ডি দুবার বের করবে, আর 2 × y−2d ইন্টু ডি এটা দুবার বার করবে, করে তাকে যোগ করে দিলেই তোমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এবার দেখো যে কোনো একটা অঙ্ক দেখো, দেখো একই জিনিস করছে। যে কোনো একটা অঙ্ক বলো। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ স্যার, একটা অঙ্ক আছে যে 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? যেটা বলছিলাম দেখো সেটাই আছে। দেখো এই যে একটা আমাদের মাঠ, এই মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 24 মিটার, আর 16 এইটা হচ্ছে আমার প্রস্থ। এবার বলছে এর ভিতরের দিকে একটা রাস্তা রয়েছে, রাস্তাটা 2 মিটার করে চওড়া আছে প্রত্যেক জায়গাতে। তাহলে আমার জানতে চেয়েছে এই রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে দেখো প্রথমে এইটুকু বার করি। এইটুকু কত হবে? 24 হচ্ছে এর দৈর্ঘ্য, প্রস্থ কত? 2। ঠিক আছে, আমি এইটুকু অংশ বার করছি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ কত? 2, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 48 মিটার স্কোয়ার। একই রকমভাবে তুমি যদি এইটুকু অংশ বার করো, এরও ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য 24, প্রস্থ 24 2, ইন্টু 2 হবে। তার মানে একই জিনিস আরও একবার বেরোবে, তার মানে 48 মিটার স্কোয়ার। এবার চলে আসো এই জায়গাতে, এই জায়গাতে বার করছি। এর ক্ষেত্রে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? দেখো এর দৈর্ঘ্য এইটুকু ছিল, পুরোটা ছিল 16, এখান থেকে এই মাথায় পুরোটা ছিল 16। 16 ছিল, তার থেকে আমি বাদ দিচ্ছি এই থিকনেসটুকু আর এই থিকনেসটুকু, মানে তার মানে 4 বাজছে। একদম, তাহলে 16 থেকে দুটো 2 মানে 4 বাদ যাবে, 2 × 2। আর এর প্রস্থ কত? এর প্রস্থ তো 2, তার মানে আমার থাকছে হচ্ছে 4, মানে 12 × 2 মানে হচ্ছে 24। 24, একইভাবে তুমি যদি এই অংশের জন্য বার করো সেটাও 24 বেরোবে। 24। এখন হ্যাঁ। এগুলোকে সাম করে দাও, 48 48 96, আর এদিকে হচ্ছে 48, ফলে 96 আর 48 অ্যাড করলে যা হবে তাই। 8 6 14, 4 তোমার 1, 9 1 10 আর 5 10 আর 4 14, 144। ঠিক আছে। হ্যাঁ স্যার ওটাই আছে। স্যার বাইরের দিকে যদি হয় সেম সেম ভাবেই তো ক্যালকুলেট করতে হ্যাঁ হবে নাকি? বাইরের দিকে, হ্যাঁ সেম ভাবেই, কিন্তু বাইরের দিকেরটাও বলে দিই। বাইরের দিকে সেম, ধরো সেম অঙ্কতেই বলছে বাইরের দিকে আছে। বলছে এই হ্যাঁ একটা স্যার। মাঠ রয়েছে, এই মাঠটার বাইরের দিকে কেউ একটা রাস্তা বানানোর চেষ্টা করেছে। তাহলে এই রকম হবে। বলে দিয়েছে এইটা হচ্ছে আমার 24,
এটা হচ্ছে আমার 16। তাহলে একই রকমভাবে বার করব, আমি প্রথমে এইটুকু বার করব। তাহলে এর ক্ষেত্রে দৈর্ঘ্য কত? দেখো এইখান থেকে এই অবধি হচ্ছে 24, তাই তো? 24 আর আর এদিকে এটুকু যতটা 2, চওড়া হবে এটুকু 2, তার মানে এই টোটালটা হচ্ছে 24 যোগ 20+4, 2 2 যোগ ইন্টু 2, ঠিক তো? এইটা হচ্ছে এই পুরোটা। আর প্রস্থ কতটা? প্রস্থ হচ্ছে আমার 2, তার মানে হয়ে যাবে আমার হচ্ছে 28 গুণ 2, মানে হ্যাঁ হচ্ছে স্যার, 56। একই রকম ভাবে এইটুকু যদি তুমি বার করো তাহলেও পাবে 56। ওটাও 56, হ্যাঁ এবার এইটুকু বার করার চেষ্টা করি, এইটুকু। তাহলে দেখো এর দৈর্ঘ্য হচ্ছে 16, অর্থাৎ এই ভিতরের টুকু আমি জানি 16। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমার 2, তার মানে হচ্ছে 16 দুগুণী 32। একই রকমভাবে এটা বেরোবে 32। একটার ক্ষেত্রে আমরা সাম করছি, একটার ক্ষেত্রে সাবট্রাক্ট করছি শুধুমাত্র, এই যা। বলো আর কি সমস্যা? স্যার বলছিলাম মাঝ বরাবর হলে। মাঝ বরাবর কিছু কিছু অঙ্ক দিচ্ছি, ঠিক। ধরো একই অঙ্ক আমরা একটা মাঝ বরাবরের জন্য হিসাব করি। তাহলে কেমন দেখতে হবে মাঝ বরাবর হলে? এই রকম হবে দেখতে। এইটুকু বলে দিয়েছিল 16, এইটুকু বলছিল 24। হলো? আচ্ছা, তাহলে তুমি যদি এইটুকু রাস্তার ক্ষেত্রে বার করার চেষ্টা করো, ঠিক আছে, এই রাস্তাটাকে আগে বার করছি, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? এইটুকু কত হবে? বলো এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে? এই যে যে রাস্তাটা আছে, এই যে এর যা ধার, এই ধারটাও তো একই। 24। হ্যাঁ, তাহলে এইটাও তো প্যারালাল, তাহলে এটাও 24। আর এর প্রস্থ কত? এর প্রস্থ তো আছে 2 মিটার করে। তাহলে এই যে 1 নম্বর রাস্তা, এটাকে যদি আমি 1 নম্বর বলি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ হচ্ছে 2। তাহলে বেরোলো কত আমার? 48 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এবার এই রাস্তার কথা ভাবছি, 2 নম্বর রাস্তার কথা ভাবছি। তাহলে 2 নম্বর রাস্তার ক্ষেত্রে দৈর্ঘ্য কতটা দেখো তো? 16, 16, প্রস্থ ঠিক 2। 2। তাহলে 2 নম্বর রাস্তার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 32 মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল বেরোলো। তাহলে এই 1 নম্বর রাস্তা পেয়ে গেছো, 2 নম্বর রাস্তা পেয়ে গেছো, তাহলে তুমি টোটাল ক্ষেত্রফল বার করতে পারবে। কিন্তু এখানে একটা জিনিস দেখো এক্সট্রা করে হয়ে গেছে, এই যে যে মাঝের ক্ষেত্রফলটা তুমি 1 নম্বর রাস্তার ক্ষেত্রেও নিয়েছো, আবার 2 নম্বর 2 রাস্তার ক্ষেত্রে। নম্বরের ক্ষেত্রে তাহলে যখন তুমি মোট ক্ষেত্রফল বার করবে তখন হবে 48 অর্থাৎ প্রথম রাস্তার ক্ষেত্রফল যোগ 32 অর্থাৎ দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল মাইনাস এইটুকু অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো এর দৈর্ঘ্য 2, প্রস্থ 2, তার মানে 2 গুণ 2। এইটাকে কিন্তু বাদ দিতে হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ যেহেতু স্যার, এই বুঝতে অংশটা পেরেছি। দুবার ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে একবার আমায় বাদ দিতে হবে। কারণ প্রথম রাস্তাটা যখন হিসাব করেছি তখন ওই জায়গাটাকে আমি মেপেছি, আবার দ্বিতীয় জায়গাটা, দ্বিতীয় রাস্তা যখন মাপছি তখন ওই জায়গাটা মেপেছি, ফলে দুবার তো মাপলে বেশি হয়ে যাবে। তাই জন্য এটাকে আরেকবার করে আমরা বাদ দিয়ে দেবো ওখান থেকে। ক্লিয়ার? স্যার এটা যেটা বের করলেন, এটা তাহলে ওই রাস্তা মানে মানে 2 মিটার যে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে তার ক্ষেত্রফল। এবার যদি বলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, তাই তো? একদম একদম একদম। তাহলে মোট মাঠের ক্ষেত্রফলটা বার করে নেবে, দিয়ে রাস্তার ক্ষেত্রফলটা বার করে দিলেই তুমি এই এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবে, অর্থাৎ এই যে এইটুকু, এইটুকু, এইটুকু আর এইটুকু। বলো তারপরে।
স্যার বলছিলাম একটা টাইপের অঙ্ক আছে যে আহ, আয়তক্ষেত্রের আহ, দৈর্ঘ্য বা প্রস্থ যদি মানে 10% বা 20% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে তো এই প্রসেসেই করা যাবে যে আগে একটা ধরে নিলাম, পরে যেটা বৃদ্ধি হলো বৃদ্ধি থেকে আগেরটা মাইনাস করে বাই অরিজিনালটা ইন্টু 100 করেই তো করা হয় এটা, মানে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি এক্স ওয়াই ধরেও করতে পারো, আর কিছু একটা নাম্বার ভেবে নিয়েও করতে পারো। কারণ দেখো, এখানে তো তোমায় বলে দেয়নি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বা প্রস্থ কত। প্রশ্ন করা হয় যে ধরো হ্যাঁ স্যার। যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমায় বলে দেওয়া নেই। এখন তুমি যদি বাহুর দৈর্ঘ্যকে 100 মিটার ধরে নিয়েও করো তাও করতে পারো, 10 মিটার ধরে নিয়ে করো তাও করতে পারো, বা তুমি এক্স ওয়াই ধরে নিয়ে করো তাও করতে পারো। যেটাই তোমার সুবিধা মনে হয় তুমি সেটা করে দেবে। ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। এবার বলছে এক্স কে ইনক্রিমেন্ট করছি কি 10% ইনক্রিমেন্ট দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে? এক্স 110 ইন্টু এক্স বাই। 110/100, তার মানে 11/10x। তাহলে এখন হ্যাঁ ক্ষেত্রফল স্যার, কি হবে? 11/10 এর হোল স্কোয়ার, তার মানে মানে 11 x/10 121 এর হোল বাই স্কোয়ার। এইটা ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হচ্ছে? 121/100 x² মাইনাস এক্স স্কোয়ার। তার মানে, সরি, হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার হচ্ছে 21/100 x²। তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা কি করে বার করব? যে পরিমাণ বাড়লো বা কমলো আর যা আগে ছিল ছিল। ইন্টু 100। হ্যাঁ তার মানে স্যার। এক্স স্কোয়ার কেটে যাবে, 21/100, এই 100 কেটে যাবে, তার মানে থাকবে 21। তাহলে 21% বৃদ্ধি পাবে। এবার সেম হ্যাঁ জিনিসটা স্যার, এই কিন্তু, প্রসেসটার কথাই হ্যাঁ বলছিলাম। সেম জিনিসটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রেও দিতে পারে। তখন তোমায় ভেরিয়েবল কিন্তু বাড়িয়ে নিতে হবে, দুটো করে নিতে হবে। অর্থাৎ তখন তোমার কি থাকছে, একটা এক্স একটা ওয়াই। প্রশ্ন অনেক সময় করে যে এর এটাকে তুমি 20% বাড়াচ্ছ আর এটাকে তুমি 10% কমাচ্ছ, এটাকে বাড়াচ্ছ এটাকে তুমি 10% কমাচ্ছ, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন আসবে? তাহলেও একই, ক্ষেত্রফল প্রথমে বার করে নেবে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই। এবার এক্সকে 20% বাড়ালে কত হবে? 120/100। 120। হ্যাঁ। আর ওয়াইকে 10% কমালে কি হবে? ওয়াই ইন্টু 90 90/100। ওয়াই বাই। তাহলে হ্যাঁ। এখন ক্ষেত্রফল কত? 120/90/100/100 ইন্টু এক্স ওয়াই। এবার প্রশ্নটা হচ্ছে বাড়লো না কমলো? কি হলো, বাড়লো না কমলো? সে মাইনাস করে যদি দেখি যে নেগেটিভ সামনে আসছে তাহলে কমবে, আর যদি পজিটিভ আছে তাহলে তো বাড়বে। সেটাই তো জানতে চাইছি। স্যার ওইটা মাইনাস xy/xy ইন্টু 100 করলে তো একটা ভ্যালু আসবে, হয় সেটা হয় দেখে তো হ্যাঁ, বোঝা যাবে। 108/100 ভগ্নাংশ, দেখো ভগ্নাংশটা একের থেকে বড় আছে, তার মানে অবশ্যই বেড়েছে, তাই তো? আর আগে ছিল এক্স ওয়াই, তাহলে বাড়লো কত? 108 মাইনাস 1/100 ইন্টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস এক্স ওয়াই, এইটা বেড়েছে। কত ছিল? 8 এক্স 8। ওয়াই ছিল, তার মানে ইন্টু 100 করলে আমি পাবো কত পার্সেন্ট বাড়লো, তার মানে হচ্ছে 8/100 ইন্টু 100, তার মানে 8% 8% বৃদ্ধি হবে। পেয়েছে। হ্যাঁ স্যার। কখনো কখনো দৈর্ঘ্য প্রস্থকে দুটোই বাড়াতে বা কমাতে বলে, আবার কখনো কখনো একটাকে বাড়াতে বলে একটাকে কমাতে বলে, ঠিক আছে? স্যার আরেকটা টাইপ আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ কত শতাংশ, মানে শতকরা কত হ্রাস করতে হবে। এরকম একটা টাইপ, মানে একটাকে ক্ষেত্রফলটাকে ফিক্সড রেখে আর কি। আচ্ছা, তার মানে বলতে চাইছে ধরো এটা এক্স এটা ওয়াই, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমার এক্স ওয়াই। এক্স এখন ওয়াই। বলছে এক্স কে ধরো 10% বাড়াচ্ছি, তাহলে এক্স কে 10% বাড়ালে আমার হয়ে যাবে 110x/100। 10 x/। হ্যাঁ। এখন ওয়াই কে কত পার্সেন্ট কমালে
তবে গিয়ে এইটা এক্স ওয়াই থাকবে, মানে এইটা গুণ সেইটা, এটা এক্স ওয়াই থাকবে। তাহলে দেখো আমি যদি ভাবি ওয়াই কে আমি p% কমাবো, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। ওয়াই মাইনাস ওয়াই ইন্টু p% কমানো মানে কি 100 - p/100, -p/100। ঠিক তো? হ্যাঁ স্যার। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করে দেখো, এই এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই সরিয়ে দাও দুপাশ থেকে। তার মানে তোমার আসতে হচ্ছে 100 × 100 ইকুয়ালস টু 110 ইন্টু 100 - p। এই এবার দেখো তোমার এখানে আসছে হচ্ছে 1000 ইকুয়ালস টু হচ্ছে 1100 মাইনাস 11p। 11p কে পেশে নিয়ে আসো, তাহলে 11p ইকুয়ালস টু হচ্ছে 100, তাহলে p ইকুয়ালস টু 100/11। এটা করলে যা আসবে তাই, এটা করলে হচ্ছে 9% সামথিং আসবে, ঠিক আছে? তাহলে এই শতাংশ তোমার কমাতে হবে, মানে প্রায় প্রায় 10%-এর কাছাকাছি তোমায় কমাতে হবে। বলো বাকি আর কি, আর আর কারো যদি অন্য কোনো সমস্যা থাকে বলতে পারো। স্যার আজকে তো আমার নতুন ক্লাস, মানে ফার্স্ট ক্লাস যেহেতু, তো সেই জন্য আজকে তো মানে আমাকে সবটা দেখতে হবে, তো তাই জন্য আমি জয়েন হলাম যাতে একবার দেখা যায়। এখন অব্দি যেটা বোঝালেন বা উনিও যেটা বললেন বুঝতে পারলাম আর কি, মানে কোশ্চেন গুলো আবার আমাকে দেখতে হবে ওটা, মানে আজকে আমার যেহেতু প্রথম ক্লাস। দেখো ওই বুঝতে মোটামুটি পারছি। আমাদের হুম। সিলেবাসটা তো একবার শেষ হয়ে গেছে, ফলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওই ওরা পরে যা একটু একটু পরে টরে সেই অনুযায়ী হ্যাঁ আমরা হ্যাঁ। পরীক্ষা টরীক্ষা নিই এবং সেইগুলোই ডাউট সলভ করে দিই। তোমার যদি বুঝতে পেরেছি। মনে হয় যে পুরো টপিক একবার পরে পড়ালে ভালো হয়, তুমি সেটাও বলতে পারো, যে এই বা কোনো কোনো পার্টিকুলার টপিকগুলো যদি মনে হয় তোমার হুম আলোচনা করলে ভালো হবে, তুমি কিন্তু সেগুলো এসে বলতে পারো। বা তুমি বাড়িতে এমনি যখন অঙ্ক করছো, যেগুলো যেগুলো ডাউট আছে হুম হুম। ডাউট ক্লিয়ারিংয়ের সময় এসে বলে ফেলো, ঠিক আছে? ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আমি তাহলে সেভাবে দেখে নিয়ে তারপর একদম আপনি আপনাকে বলবো। একদম হুম। একদম ঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ। বলো আর কি সমস্যা। হ্যাঁ স্যার, আরেকটা ম্যাথ করেছি কিন্তু অ্যান্সারের সাথে ম্যাচ করেনি, মানে বইয়ে যে অপশনটা দেওয়া আছে। বলো কি আছে। স্যার, ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 8% হ্রাস করা হলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে, এইটা মানে আছে। এক্স কে কি করা হচ্ছে, 12% বৃদ্ধি করা হচ্ছে, হ্যাঁ। আর ওয়াই কে কত আর পার্সেন্ট? ওয়াই কে 8% কমানো হচ্ছে। একদম, তাহলে কি বলছে? তাহলে ক্ষেত্রফল বাড়বে নাকি কমবে? আচ্ছা, তাহলে একে যদি 12% বাড়াই, তাহলে এক্সটা পরিবর্তিত হয়ে কত হবে? এক্স ইন্টু 112, 112/100। 12/100। হ্যাঁ। ওয়াইটা চেঞ্জ হয়ে কত হবে? ওয়াই ইন্টু কত হবে? 92/100, 92/100। ঠিক তো? কিভাবে করছিলাম মনে আছে তো? এই যে 100 হ্যাঁ মাইনাস স্যার। 8/100 এইভাবে করছিলাম না? আচ্ছা, এবার তাহলে আমার এখন ক্ষেত্রফল কত? আচ্ছা, এখন ক্ষেত্রফল হচ্ছে দেখো 112/100 বাই এক্স ইন্টু 92 নাইন ওয়াই বাই ওয়াই 100। বাই 100। হ্যাঁ। এটা কি প্রশ্ন যে যদি, আচ্ছা বাড়বে না ক্ষেত্রফলের। কমবে, আচ্ছা বাড়বে না কমবে, হুম। আচ্ছা ঠিক আছে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল আমার এক্স ওয়াই, এখন আমার হলো 112 × 92/100 এক্স ওয়াই। এখন এইটাকে গুণ না করলে তুমি বুঝতে পারবে না এটার থেকে বড় হচ্ছে কি কম, মানে বেশ ছোট হচ্ছে। ফলে তোমাকে আগে এটাকে গুণ করতে হবে, 112/92, তাকে গুণ করো, 2 2 4, 9 2 × 18 8 তোমার 1, 9 9 রাখে 10 তোমার 1, 9 9 রাখে 10। 10,304 এসছে। ঠিক আছে, তার মানে 10,304। আচ্ছা, আর নিচে দেখো আছে 100 চারটে জিরো এক্স ওয়াই। তাহলে দেখো এটার থেকে এটা বড় আছে, তার মানে নিশ্চিত এইটার থেকে এইটা বড়,
কারণ এক্স ওয়াই এর সাথে একটা বড় ভগ্নাংশ গুণ আছে, তাই তো? একের থেকে একটা বড় জিনিস গুণ আছে, তার মানে অবশ্যই হ্যাঁ এটা স্যার। বড়। তার মানে কতটা বড়? 10304 বাই 1 2 0 4টে জিরো এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে 1 4টে জিরো আর উপরে থাকবে কত? 304, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। আমার বেড়েছে হচ্ছে এই পরিমাণ, আর ছিল কত? এই পরিমাণ, ইন্টু 100 করলে পেয়ে যাব কত পার্সেন্ট, একশোতে কত বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা ইন্টু এটা কাটো, তাহলে 304 বাই এটা কেটে দাও, তার মানে আসবে হচ্ছে থ্রি 3.04। পয়েন্ট জিরো ফোর এই স্যার, পরিমাণ এটা তো এসছে, ইনক্রিজ করলো। ইনক্রিজ হ্যাঁ করলো স্যার। একদম। হ্যাঁ, আমারও ওটাই এসছে, কিন্তু অ্যান্সার দেওয়া আছে ডিক্রিজ, মানে 3.04%, কিন্তু ওটা লস মানে হ্রাস আছে। ঠিক আছে, ভুল করেছো। আমরা গুণ ভুল করিনি তো? গুণ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভুল। না স্যার, ওটা আমার ওই 10,304ই তাহলে এসছিল। তাহলে ওইটাই হবে। বলো তারপরে। হ্যাঁ স্যার, আরেকটা অ্যান্সার ম্যাচ করেনি, আরেকটাতে সেমই ওইরকম। দৈর্ঘ্যটা হচ্ছে 20% বৃদ্ধি করা হয়েছে আর প্রস্থটা হচ্ছে 10% কমানো হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত কমবে? দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করেছে, তাই তো? স্যার 20%, দৈর্ঘ্য 20%। ইনক্রিজ করছে, আর প্রস্থকে 10% ডিক্রিজ। 10% ডিক্রিজ করেছে। তার মানে ইনক্রিজ করা মানে কত হবে? এক্স ইন্টু একশো 120। কুড়ি বাই একশো। আর 10% ডিক্রিজ মানে কি? ওয়াই ইন্টু ওয়াই 90/100। 90/। তাহলে কত হলো এখন? এক্স ওয়াই ইন্টু 120/90/100 তাই তো? তাহলে দেখো, এটা হ্যাঁ বেড়েছে, স্যার। তার মানে এখান থেকে এক্স ওয়াইকে বাদ দিয়ে দাও। কতর উপর বৃদ্ধি পেলো? এক্স ওয়াই এর উপর বৃদ্ধি পেয়েছে ইন্টু 100। তাহলে দেখো তোমার এখান থেকে আসছে 0 0 0 0 কেটে দাও, 108/100 এক্স ওয়াই, সরি এটাকে এইভাবে লেখো, -1 এক্স ওয়াই, এক্স ওয়াইটাকে কমন নিয়ে লিখছি, বাই এক্স ওয়াই ইন্টু 100। এক্স ওয়াই কেটে দাও, এটা করলে থাকে হচ্ছে 8/100 ইন্টু 100 ইকুয়ালস টু 8। 8% ইনক্রিজ করবে, ঠিক আছে? স্যার বলছিলাম, দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই যদি 20% করে হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল কত কমবে? আচ্ছা, একটা মিনিট, কি বলছো? দৈর্ঘ্য এবং প্রস্থ 20% করে? ডিক্রিজ করেছে, আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত ডিক্রিজ করবে আর কি, ওটারও অ্যান্সার ম্যাচ করেনি বইয়ের সাথে। আচ্ছা, এক্স ওয়াই, তাহলে এক্স কে 20% হ্রাস করলে এটা হয়ে যাবে 80x/100। ওয়াই কে এইট্টি হ্যাঁ স্যার। পার্সেন্ট হ্রাস করলে হয়ে যাবে 80y/100। 81/100, হ্যাঁ। তার মানে এখন ক্ষেত্রফল কত হচ্ছে? এখন হচ্ছে 8 8 64 দুটো শূন্য বাই হচ্ছে এইটা ইন্টু এক্স ওয়াই, 36% কমবে। তাহলে আগে ছিল, হ্যাঁ স্যার, আমারও তো 36 এসছে, কিন্তু অ্যান্সার আলাদা আছে। তো ভুল করেছে।
ওয়াই এখন হয়েছে 64 XY/100। বেড়েছে কতর উপরে? XY এর উপরে, বা কমেছে? 200। তাহলে এটা করলে দেখো তাই তো আসে, 36/100 × 100, তার মানে 36। স্যার এখানে অ্যান্সার দেওয়া আছে 20.7। কত দেওয়া আছে? 20.79%। ভুলভাল দেওয়া আছে সব। কোন বই থেকে করছো এটা? স্যার এটা তো সুবীর দাসের বই। ইস, ভুলভাল সব। সুবিধা সলিউশন দিয়ে দিয়েছিল না স্যার গ্রুপের মধ্যে? স্যার সলিউশন আমি দেখিনি এখানে, এমনি মানে অপশন তো দেওয়া আছে কোনটা অ্যান্সার হবে, সেইটাই মানে সেই অপশন দেখলাম আর কি, মানে এক্সারসাইজের অঙ্ক, কিন্তু সলিউশনটা দেখা হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই, তুই করো। ভুল আছে, দেখে নিও, পরে একবার করাটা হয়ে গেলে সলিউশন একবার করে চোখ বুলিয়ে দিও। হ্যাঁ স্যার, আরেকবার দেখে নেবো ওখান থেকে নামটা। বলো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, আরেকটা অঙ্ক হচ্ছে যে 60 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। বাকি অঞ্চলে বাগান আছে। বাগানের ক্ষেত্রফল 2109 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? আচ্ছা, একবার বলো। হ্যাঁ স্যার বলছি। 60 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। হুম। এর তারপর? পরেরটা কন্টিনিউ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বাকি অঞ্চলে বাগান আছে। বাগানের ক্ষেত্রফল 2109 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? ও, এই অঙ্কটা তো কিছু নেই। ধরে নাও না, তুমি ধরে নাও। দেখো, এইটা বলে দিয়েছে তোমার 60 মিটার, এটা বলে দিয়েছে তোমার 40 মিটার। তাহলে তুমি এই যে পুরো অংশটার ক্ষেত্রফল বার করতে পারবে। 60। হ্যাঁ, এই পুরো অংশের ক্ষেত্রফল হচ্ছে 4×24, 2400 মিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এবার তোমায় বলে দিয়েছে এইটুকু জায়গাতে বাগান আছে, এইগুলোতে বাগান আছে, এই গ্রিনগুলোতে বাগান আছে, তাই তো? এবং এই বাগানের ক্ষেত্রফল বলে দিয়েছে এইটুকু, তাই তো? তাহলে দেখো, রাস্তার ক্ষেত্রফল তাহলে কত? রাস্তার ক্ষেত্রফল 2400 - 2109, তার মানে এক। আর এখানে কত থাকছে? 9। আর এখানে থাকছে হচ্ছে 2, তাই তো? এত মিটার স্কোয়ার। এবার তোমার রাস্তার ক্ষেত্রফল তোমার জানা নেই, তুমি ধরে নাও এই থিকনেসটা আছে হচ্ছে ডি পরিমাণ থিকনেস। তাহলে প্রথম রাস্তা যখন বার করবে, তাহলে এর দৈর্ঘ্য কত? 40। প্রস্থ কত? ডি। দ্বিতীয় রাস্তা যখন বার করবে, এর দৈর্ঘ্য কত? 60। 60। প্রস্থ কত? ডি। তার জি। থেকে বাদ দেবে এইটুকুকে, মানে ডি স্কোয়ারকে বাদ দেবে, ইকুয়ালস টু হ্যাঁ হবে স্যার। হচ্ছে এইটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার এইটাকে তোমার সলভ করাটা হচ্ছে কাজ। তার মানে হচ্ছে ডি স্কোয়ার প্লাস 100, সরি, ডি স্কোয়ার মাইনাস 100 ডি, মাইনাসটা কমন নিলে ইকুয়াল প্লাস 291 ইকুয়ালস টু 0। এবার 291কে ভাঙা যায়? 3 দিয়ে যায়, দেখো, 3 নং 27, 28 29, 3 সাথে 21। এটাকে আর কিছু করা যায়? 97 না করার স্যার। দরকার নেই আর। ডি স্কোয়ার মাইনাস 93, সরি 97 ডি মাইনাস 3 ডি, -3D টু নাইনটি প্লাস ওয়ান তাহলে এখান থেকে তুমি যে ফ্যাক্টর পাবে, একটা হচ্ছে ডি মাইনাস 97, আর একটা পাবে হচ্ছে ডি মাইনাস 3। -3। এখন দেখো, ডি এর ভ্যালু একটা পাচ্ছ 97, আর একটা পাচ্ছ 3। এখন দেখো, ডি এর ভ্যালু কি 97 হতে পারে? এখানে না তো স্যার। দৈর্ঘ্যই বলেছে
8 আর প্রস্থ বলেছে 40, তার মধ্যে 97-এর রাস্তা হতে পারে না, তাহলে এটা হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার এইটা। বলো তারপরে। হ্যাঁ স্যার বলছি। স্যার বলছি কিছু কিছু ম্যাথ থাকে যেখানে মানে ধরুন দৈর্ঘ্য বা প্রস্থ ফিক্সড রেখে, মানে যদি দৈর্ঘ্য ফিক্সড রেখে প্রস্থ বৃদ্ধি করা হয় তাহলে পরিসীমা বা পরিসীমা কত বৃদ্ধি পাবে। এর ক্ষেত্রে মানে যত পার্সেন্ট প্রস্থ বৃদ্ধি করা হচ্ছে পরিসীমাও ঠিক তত পার্সেন্টই বৃদ্ধি পাচ্ছে। মানে এর কি কোনো শর্টকাট রুল আছে না ওটা হয় মানে? আরেকবার বলো। হ্যাঁ স্যার বলছি, একটা প্রশ্ন আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। এর অ্যান্সারটা 20%ই আছে, মানে যত পার্সেন্ট বৃদ্ধি করা হয় তত পার্সেন্ট পরিসীমাও বৃদ্ধি পায়। বলছি এটার কি কোনো লজিক আছে না মানে এরকমই হয়? একটি আয়তক্ষেত্রের কোনটাকে বাড়াচ্ছে, পরিসীমাকে বাড়াচ্ছে নাকি? না, দৈর্ঘ্যটা ফিক্সড রেখে প্রস্থটাকে বৃদ্ধি করা হচ্ছে 20%। প্রস্থকে 20% বাড়ানো হচ্ছে। হ্যাঁ, তাহলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, পরিসীমা কত বৃদ্ধি পাবে? একই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, একই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই কি সবসময় হবে? দৈর্ঘ্যকে স্থির রাখছি, প্রস্থকে বাড়াচ্ছি কিছু পার্সেন্টেজে, তাহলে পরিসীমা কি বাড়বে? অবশ্যই বাড়বে, কিন্তু একই পরিমাণ বাড়বে? না, সব ক্ষেত্রে কি তাই আসবে? ধরো আমি একটাকে নিচ্ছি 200, একটাকে নিচ্ছি 100, তার মানে আমার হবে হচ্ছে 300, 600 হচ্ছে আমার পরিসীমা। এবার এইটাকে আমি 50% বাড়িয়েছি, তার মানে হবে হচ্ছে 200 প্লাস 150, তার মানে হচ্ছে 350, তাই তো? 350কে বাড়ালে হচ্ছে 700, 700 আগে ছিল 600, এখন হয়েছে 700। না, তার কোনো নিয়ম নেই তো। না না না, ওরকম কোনো নিয়ম নেই। স্যার তারপরেও একটা ম্যাথ আছে যেখানে হচ্ছে প্রস্থটাকে স্থির রাখা হয়েছে, দৈর্ঘ্যকে 20% ডিক্রিজ করা হয়েছে, তাহলে পরিসীমা কত ডিক্রিজ হবে সেখানেও সেমই মানে অ্যান্সার দেওয়া আছে 20%ই ডিক্রিজ করবে। আচ্ছা, একটা অঙ্ক করি তো, দুটো দুই জায়গায় একই এখন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা স্যার হচ্ছে একটা দৈর্ঘ্যকে করুন। 20% বাড়াবে, তাই তো? স্যার প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যটাকে ফিক্সড রেখে প্রস্থটাকে 20% বৃদ্ধি করলে পরিসীমা কত পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স, প্রস্থ আমার হচ্ছে ওয়াই, তাহলে আমার দরকার নেই। আমার একটাকে ধরছি আমি 200, একটাকে ধরছি আমি 100, তাহলে আমার পরিসীমা কত? তাহলে পরিসীমা 200 আর একে 300, 300 দুগুণী 600 হচ্ছে আমার পরিসীমা। এখন দৈর্ঘ্যকে স্থির রাখছি, একে 20% বাড়াচ্ছি, তাহলে 20% বাড়ালে কত হবে? 120 হবে। 120 বাই, হ্যাঁ তাহলে সত্যি। টোটাল হবে হচ্ছে ঠিক 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 ঠিক, তাহলে টোটালটা হবে হচ্ছে আমার 320। তিনশো এটাকে কুড়ি ডবল করলে ইন্টু হচ্ছে টু। 640, তাহলে সেই 20%ই বৃদ্ধি, ঠিকই আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে 20 ছাড়া যদি আমি অন্য কিছু নিই, ঠিক আছে, এই দুটো অঙ্ক যা উত্তর বেরিয়েছে ঠিকই আছে ওদের, কিন্তু আমি যদি সেম অঙ্কটাকে আমি 50% বাড়াতাম, তাহলে স্যার ফিফটি একটা পার্সেন্ট প্রশ্ন করবো স্যার, এরম অঙ্ক থাকলে কি তাহলে এক্স ওয়াই ধরে করলে তো দুটো ভেরিয়েবল চলে আসে, তার থেকে মানে না না, যে কোনো হ্যাঁ হ্যাঁ, একটা। নাম্বার ধরে করো, নাম্বার ধরে করলে সুবিধা হবে। হ্যাঁ স্যার, নাম্বার ধরে ক্যালকুলেশনের সুবিধা হবে। এটা 300, 300 আর ওইটা হবে হচ্ছে 200 যোগ 150, 300, 350 মানে 700, তাহলে 100তে বৃদ্ধি, 100/600 ইন্টু 100, কিন্তু কি সেটা কি 50% করলে কি হচ্ছে?
30% যদি বৃদ্ধি করি তাহলে মানে হচ্ছে 30, 60, 60% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? 60, 30 × 60, 60, 10% বৃদ্ধি পাচ্ছে। কিরকম হলো জিনিসটা? আচ্ছা, আগে ছিল 600, তাহলে 40/600 ইন্টু 100। কোথায় 20% হচ্ছে না তো? আমি যদি 200 ধরি আর একটাকে যদি আমি 100 ধরি, তাহলে পরিসীমা কত আসবে? তাহলে পরিসীমা আসবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ। 300 মানে 600 হবে। 600। এবার আমি কি করছি, এইটাকে ফিক্সড রাখছি, এইটাকে কি করছি, 20% বাড়াচ্ছি, 20% তার মানে বৃদ্ধি। 120 হবে। তার মানে আমার হবে এখানে হবে হচ্ছে 2 ইন্টু 200 প্লাস 120, 320, মানে 640। তাহলে 640। বাড়লো কতটা? 40। কত ছিল? 40। 600 ছিল ইন্টু 100। 600 ইন্টু 100। হ্যাঁ তাহলে এই দুটো কাটো। আচ্ছা, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 3। ওটা 20% কি করে হচ্ছে? স্যার, অ্যান্সার তো 20% দেওয়া আছে। ভুলভাল করেছে। 20% তো কোনোভাবে আসবেই না। স্যার, পরেরটাও ক্ষেত্রে যেখানে ডিক্রিজ করলো সেখানেও 20% ডিক্রিজে পরিসীমা 20% ডিক্রিজ বলেই অ্যান্সার দেওয়া আছে। আর অপশানে তো স্যার এই মানে 20/3 করলে যেটা আসবে সেটা তো নেই। তো বুঝতে পারছি। 20%, তোকে 20% বাড়ালো। স্যার, এক্স ওয়াই ধরে একবার করবেন। এটা পরিসীমা বলছো তো? হ্যাঁ স্যার, পরিসীমাই বলা আছে। স্যার, আমি কি নাহলে অঙ্কটার ছবি তুলে আপনাকে পাঠাবো? পরিসীমা বললে তো ভুলভাল বলছে। দাঁড়াও, একটা আয়তক্ষেত্রে তার দৈর্ঘ্য 20% বাড়ছে, কমছে। আচ্ছা, আমরা যা করছি না ঠিকই আছে আমাদের অঙ্ক। ওরা যেটা মানে ভেবে ভুল করেছে, আই থিঙ্ক ওরা ক্ষেত্রফল ভেবে ভুল করেছে, বুঝলে? দেখো, ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। ধরো এইটা 100, এইটা হচ্ছে 200, তাহলে ক্ষেত্রফল কত হবে? 200 ইন্টু 100। এইটা। এবার আমি কি করছি, এইটাকে, এই 100টাকে 20% বাড়াচ্ছি, তার মানে 20/100, তাই তো? সরি, 120/100। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো এইটা আমার হয়ে যাবে কত, এটা কেটে গিয়ে 120, তার মানে 12 × 24, 12 × 24, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা, দুটো, তিনটে শূন্য। তার থেকে তুমি যদি এখানে এটাকে বাদ দাও, তার মানে দেখো 4000। 4000 তাহলে 4000 বাই এইটা, 20,000 এইটা, ইন্টু 100। এইটা কাটো, এটা দিয়ে কাটলে দেখো 20%ই বাড়ছে। ঠিক আছে?
এটা এই দেখো এর মানেটা হচ্ছে, এর ক্ষেত্রে লজিকটা আছে। লজিকটা কি, ধরো তুমি যখন একটা এক্স, এইটাকে দৈর্ঘ্য হিসেবে নিচ্ছ, একটা প্রস্থ হিসেবে একটা ওয়াই নিচ্ছ, এবং ক্ষেত্রফল যখন বার করছো কি করছো, এক্স এদের ইন্টু ওয়াই। গুণফল। হুম। এবার তুমি এদের মধ্যে কোনো একটাকে বাড়াবে। ধরো আমি ফার্স্ট কেসে বলছি যে আমি একে বাড়াবো, তার মানে আমি একে ধরো আমি 20%, মানে 120/100 করেছি, এটাকে ওয়াই করেছি। তার মানে আলটিমেটলি যেটা হলো এক্স ওয়াই ইন্টু 120/100 হলো না? হ্যাঁ স্যার। আবার সেম জিনিস একে করো, একে স্টপ রাখো, একে 20% বাড়াও, তাহলে ওয়াই ইন্টু 120/100, তার মানে সেমই তো আসবে। সেমই আসবে, তাই তো? তাহলে দৈর্ঘ্য বাড়াও বা হ্যাঁ প্রস্থ স্যার। বাড়াও, একই উত্তর। এবং তুমি ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখবে যে আমি এখানে যদি 20 বাড়াই, তাহলে দেখো এক্স ওয়াই এর সাথেও সেই এই ফ্যাক্টরটাই গুণ হচ্ছে। আমি এখানে এক্স এর সাথে যে ফ্যাক্টরটা গুণ করেছি 20%-এর জন্য, এক্স ওয়াই এর ক্ষেত্রেও দেখো তুমি এই একই ফ্যাক্টর গুণ হচ্ছে, মানে আলটিমেটলি এক্স ওয়াইকেও আমি সেই 20%ই বাড়াচ্ছি। ফলে এটা গুণের ক্ষেত্রে বলা যায়, যোগের ক্ষেত্রে এই জিনিসটা বলা যায় না। ফলে ওরা যেটা বলছে যোগের ক্ষেত্রে, মানে পরিসীমা বার করার ক্ষেত্রে, ওটা ওরা ক্ষেত্রফল ভেবে ভুল করে পরিসীমার কথা বলে দিয়েছে। ক্ষেত্রফল যা খুশি আসতে পারে, যেমন মানে তুমি দেখো ওর ক্ষেত্রে দেখো, তুমি ওর ক্ষেত্রে করছো 2 × x হ্যাঁ প্লাস স্যার, ওয়াই। বুঝতে পেরেছি। এবার এই একটাকে বাড়ালে, এটা বাড়ালে না, যোগ হয়ে তো ঠিক অ্যাডজাস্ট হবে না, না? পরে ওদের কথা একটু ভুলভাল আছে। বলো বাকি। স্যার তাহলে ওটা মনে হয় এরিয়াই, মানে ক্ষেত্রফল লিখতে গিয়ে মনে হয় পরিসীমা লিখে দিয়েছে, এরকম কিছু একটা একদম, হবে। হয় ওরা মানে প্রশ্ন ভুল করেছে বা উত্তর ওরা ভুলভাল লিখে দিয়েছে। স্যার আয়তক্ষেত্র থেকে আর বিশেষ কিছু সমস্যা নেই, মানে এই টাইপগুলোরই একটু মানে প্রবলেম ছিল, বাকিগুলো হয়ে গেছে আর কি। আচ্ছা, আর অন্য কোনো প্রবলেম? আচ্ছা, একটা জিনিস একটু সলভ করো তো। রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার মনে আছে? হ্যাঁ স্যার, বলেছিলেন তো আগে নাম্বার সিস্টেম। ধরো যদি একটা এরকম একটা সিরিজ আছে, হ্যাঁ, n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি। আচ্ছা, এটা হচ্ছে 1/10⁻n। এটা কি রেশনাল না ইরেশনাল? অঙ্কটা দেখে মনে হতে পারে যে মানে অঙ্কটা আমাদের টেট সিলেবাসের সঙ্গে প্রাসঙ্গিক নয়, কিন্তু অঙ্কটাকে যখন খুলে দেবে, মানে এক্সপ্যান্ড করা অবস্থায় দেবে, তখন মনে হতে পারে কিন্তু এটা প্রাসঙ্গিক। এবং অত্যন্ত সহজ অঙ্ক, মানে ক্লাস 8-9 লেভেলেরই অঙ্ক, কঠিন কিছু না, এমন কিছু। সামেশন টামেশন স্যার দিয়ে এন এর ভ্যালুটা আর এক থেকে শুরু হচ্ছে তো? 1 থেকে ইনফিনিটি অবধি।
স্যার আপনি বলে দিন, হচ্ছে না। দেখ, অঙ্কটা দেখে মনে হচ্ছে বিশাল একটা কঠিন অঙ্ক, কিন্তু এ যথেষ্ট সহজ অঙ্ক। দেখো একে সামেশনটাকে ভাঙিয়ে লিখে দাও, দেখো তাহলে কি আসবে। হ্যাঁ স্যার, মানে মনে ভেঙেছি করে তো, দেখো, 1 × 10, তারপরে এইটা এক যদি বাই তোমায় একশো দিয়ে বসে কোথাও, তাতে কিন্তু কোনো হ্যাঁ স্যার, প্রশ্ন ওরম হবে না। করেই তো করছিলাম। এই তো আসবে। এখন দেখো, হ্যাঁ স্যার। এইটাকে আমি লিখছি 1/10, এইটাকে লিখছি 1 বাই বা বা এটাকে এইভাবে লিখি, এটাকে আমি লিখছি 0.1, এটাকে লিখছি 0.01, 0.01। এটাকে হ্যাঁ, লিখছি 0.3 জিরো, 3টে 0 1। তিনটে জিরো না, সরি দুটো জিরো হবে, দুটো 0। 2 0 1, এখানে 0.3 জিরো 1, এইভাবেই চলছে। এবার একে যদি তুমি সাম করো, তুমি পাবে 0.111111, এইভাবে চলবে। তার মানে তুমি বেসিক্যালি পেলে 0.1, তার উপরে পৌনপণিক। তার মানে এটাকে তুমি যদি ফ্যাক্টর করে লেখো, মানে ভগ্নাংশে লেখো, তুমি পাবে কত? 1/9। এ তো রেশনাল হ্যাঁ স্যার। নাম্বার। স্যার আমি কমন নিয়ে করতে যাচ্ছিলাম, ওই জন্য হয়নি। এবার দেখো তুমি যদি, এটা হচ্ছে মানে ক্লাস 9-এর লেভেলের অঙ্ক, মানে তুমি সিবিএসসির ক্লাস 9-এ কিন্তু, সিবিএসসি কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু 7 8 9-এ এই মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যার রিপ্রেজেন্টেশন এগুলো কিন্তু পড়ানো হচ্ছে। আমরা পুরনো সিলেবাসে হয়তো এগুলো পড়িনি অত ভালো করে, কিন্তু নতুন সিলেবাসগুলোতে কিন্তু এগুলো সবটা আছে, যে একটা মূলদ সংখ্যা কী করে চিনবো, অমূলদ সংখ্যাকে কী করে চিনবো, সেগুলো কিন্তু রয়েছে। দেখো সেম অঙ্কটাই তুমি যদি, তুমি যেভাবে ভাবছিলে সেভাবেও আমরা করা যেতে পারে। মানে যদি এপিজিপি সিরিজগুলো তোমার যদি মনে থাকে, তার মানে এটা 10 এর স্কোয়ার, এটা কিউব, 10 এর এটা কিউব, হ্যাঁ। এইটা 10 টু দি পাওয়ার 4, এভাবেও করা যেতে পারে। তাহলে এটা ইনফাইনাইট সিরিজ। তাহলে ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে আমার ফর্মুলা ছিল a/1 - r অথবা a/r-1। যদি কিনা আর এর ভ্যালু 1-এর থেকে ছোট হয় তাহলে এটা নেব, আর এর ভ্যালু যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা নেব। এখানে আমি দেখছি আর এর ভ্যালু, এইটাকে তুমি যদি এ ভাবো, তাহলে এ হচ্ছে আমার 1/10, আর এর থেকে একে গুণ করেছো কি, গুণ করেছো দেখো 1/10 দিয়ে গুণ করেছো, তার মানে এইটা হয়ে যাবে হ্যাঁ স্যার। 1 - 1/10। তাহলে আমার আসবে হচ্ছে 1/10, এটা উল্টে গেলে 10/9, তাহলে এটা কাটলে দেখো 1/9 আসছে। এই সেম অঙ্ক কখনো কখনো এইভাবেও কোথাও কোথাও দেখি দিচ্ছে, n=1 থেকে ইনফিনিটি 10 টু দি পাওয়ার n², কখনো কখনো দিচ্ছে n=1 থেকে ইনফিনিটি 10 টু দি পাওয়ার 2n বা 10 টু দি পাওয়ার 3n, এইভাবেও দিচ্ছে। একই প্রসিডিওর কিন্তু, ঠিক আছে। বলো দেখি তারপর আর কি আছে। স্যার আরেকটা সিম্পলিফিকেশন যখন করছিলাম, সেখানে একটা ম্যাথ আছে, মানে ওই বইয়ের সাথে অ্যান্সার ম্যাচ করেনি। বলো ওই যে যেগুলো সিঁড়ি ভাঙার অঙ্ক বল না, সেই স্টেপ বাই স্টেপ করে থাকে না, বাই বাই করে, কোনগুলো বলো তো আরেকবার। 1 বাই। স্যার আচ্ছা আমি আচ্ছা, হ্যাঁ ছবিটা পাঠাচ্ছিলাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ বলো কি আছে। হ্যাঁ স্যার, আছে ম্যাথটা হচ্ছে 2 2 সমান x+। হ্যাঁ স্যার, এবার ভগ্নাংশের মানে হর আলাপ করুন। হ্যাঁ, ওপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1+, হ্যাঁ 1/, হ্যাঁ 1/, 5+1/, হ্যাঁ মানে হাফ হবে, হ্যাঁ নিচেরটাতে হাফ, শুধু শুধু হাফ। 1/2। না স্যার ওটা নয়, মানে 2-এর, হ্যাঁ ওটা 1/2 হবে। 1+1/2। না স্যার, যেটা 5+1 লিখেছেন না, হ্যাঁ 1/, যেটা ওখানে 1-এর 2 হবে, হ্যাঁ ওই হরের পার্টটাতে, হ্যাঁ হ্যাঁ এটাই এটাই। এটা কি আছে,
হ্যাঁ স্যার, আমার অ্যান্সার যেটা এসছে -9 আর 8, আর এখানে হচ্ছে এইটাকে ওই যদি গুণ অপশনটা। পাই তাহলে হবে হচ্ছে এক্স প্লাস 1/1 + 1/5 + 2, তার মানে এক্স প্লাস 1 বাই, এটা হচ্ছে 7, তার মানে হচ্ছে 7 + 1/7। এটাকে উল্টালে হচ্ছে এক্স প্লাস 7/8, এপাশে আছে আমার 2, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2 - 7/8, মানে 8 × 2 = 16 - 7/8, তার মানে হচ্ছে 9/8। হ্যাঁ স্যার, ওটাই এসছে, কিন্তু অপশনে তো ওটাই নেই। ভুল দিয়েছি, ভুল আছে, ভুল আছে। স্যার, এইটা এই বইটাতে কি এত ভুল আছে? একটু ভুল আছে এখন, তাহলে বইটা মানে আপডেট হচ্ছে না বইটাকে। অন্য বইগুলো যেমন আপডেট হয়, বইটা বেসিক্যালি কম বিক্রি হয় বলে বইটা না খুব একটা আপডেট হয় না। অন্য বইগুলো যেমন প্রচণ্ড আপডেট হয়, ভুলগুলো ফটাফট সংশোধন হয়ে যায়, ওই বইটা দীর্ঘদিন যাবত ওইভাবে পড়ে আছে। আসলে ওই বইটা খুব একটা লোকে কেনে না, এটা একটা সমস্যা। মানে কিনলেও খুব একটা করে না, মানে প্রথম প্রথম সবাই যখন কিছুই পারে না তখন গিয়ে ওই বইটা সবাই ভাবে কি একটু বাংলা বই, সহজ বই, সেই ভেবে কেনে। তারপরে গিয়ে সবাই আর ওই বইয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভালো ভালো দামি দামি বই পড়াপড়ি শুরু করে। এমনি বইটা খুব একটা খারাপ না, কিন্তু একটু ভুলে ভরা, মানে একটু ভুল আছে বেশ কিছু। যাই হোক, আমাদের প্র্যাকটিস করার কাজ, আমাদের ভেবে লাভ নেই। স্যার, ম্যাথে আর কিছু নেই, আপনি বলেছিলেন সেই ছায়া প্রকাশনী থেকে ওর ফিজিক্সে হচ্ছে দেখতে বলেছিলেন, ওইখানে কয়েকটা একটু 2-1টা কোশ্চেন ছিল, বেশি দেখা হয়নি যদি। বলো কি সমস্যা। হ্যাঁ স্যার, বলছি। স্যার, কোশ্চেনটা হচ্ছে দুটি বস্তুর গতিশক্তি সমান, কিন্তু তাদের ভরের অনুপাত দেওয়া আছে 4:9। বস্তু দুটির রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? আচ্ছা, রাখো, বলো। দুটি বস্তুর হ্যাঁ, গতিশক্তি সমান। গতিশক্তি সমান, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তাদের ভরের অনুপাত দেওয়া আছে 4:9। ভরের অনুপাত হচ্ছে 4:9। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? আচ্ছা, ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, এই বস্তুটাকে আমি বলছি m1 ভর, এই বস্তুটাকে বলছি m2 ভর। ভরের অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে ধরে নিতে পারি m1 হচ্ছে 4k, আর m2 হ্যাঁ স্যার। 9k। ঠিক আছে। আচ্ছা, এবার বলে দিয়েছে এর গতিশক্তি, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ m1 v², আর হাফ m2, সরি এটা v1 হবে, আর এটা হচ্ছে m2 v2 তার স্কোয়ার। ঠিক আছে। এর গতি আলাদা হতে পারে, হ্যাঁ স্যার। এরও গতি আলাদা হতে পারে, ভর এরও আলাদা হতে পারে, এরও আলাদা হতে পারে। আচ্ছা, এবার আমি বসিয়ে দিচ্ছি, তাহলে হাফ m1 এর ভ্যালু কত, 4k 4K। v1²। আচ্ছা, ইকুয়ালস টু হাফ, আচ্ছা বসাবো না, আমরা আমরা আগে লিখি, পরে বসাবো। হাফ স্যার, এইভাবেই করেছিলাম। m1 v1² হাফ m2 v2 তার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, হাফ হাফ সরিয়ে হ্যাঁ দাও, স্যার। তার মানে হচ্ছে আমার হ্যাঁ, m1 v1² 1 v1² সমান m2 v2²। m2 v2²। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত, তাই তো? হ্যাঁ স্যার, রৈখিক ভরবেগ। আচ্ছা, তাহলে দেখো আমি লিখছি m1 v1²
বাই নিচে লিখছি এম টু ভি টু এর স্কোয়ার ইকুয়ালস টু 1/1। ঠিক আছে, হ্যাঁ স্যার। আমি উপরে একটা এম দিয়ে গুণ করছি, নিচে একটা এম দিয়ে গুণ করছি, তাহলে উপরে হয়ে গেল আমার m1v1 তার স্কোয়ার, নিচে হয়ে গেছে হচ্ছে m2v2 তার স্কোয়ার ইকুয়ালস হচ্ছে m1/m2। m1/m2। এই m1/m2 দেওয়া আছে 4/9। হ্যাঁ তার স্যার। মানে m1v1/m2v2 ইকুয়ালস টু কত হবে, √4/9, তার মানে 2/3। এম ইন্টু ভি মানেই তো রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মানে কি, ভর ইন্টু তার বেগ, এই তার ভর ইন্টু হ্যাঁ তার স্যার। বেগ, তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত হচ্ছে 2:3। স্যার আমি অনেকটাই করেছিলাম কিন্তু তারপরে এইটার মাথায় আসেনি। কয়েকটা দেখবে এই ধরনের অঙ্ক আছে, কয়েকটা একটু চোখ বুলিয়ে নেবেন, বুঝতে পারবেন। স্যার আরেকটা রিলেশন ছিল যে এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে রৈখিক ভরবেগ কত হবে? আচ্ছা, এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই, তাহলে ই মানে হচ্ছে হাফ হাফ এম 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 ভি ভি স্কোয়ার। স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে জানতে এবার চেয়েছে, এম ভির সাথে ই রিলেশন। আমাকে কি জানতে চেয়েছে, হচ্ছে রৈখিক ভরবেগ কত হবে যদি এম ভরের কোনো আচ্ছা বস্তুর তাহলে রৈখিক গতিশক্তি ই ভরবেগ হয়? মানে আমার জানতে হবে হচ্ছে এম ভি জানাটা হচ্ছে এম দরকার। ভি। তো হ্যাঁ কি স্যার। দিয়ে বের করতে পারবো, তার মধ্যে এমন কিছু থাকবে সেটার মধ্যে এম আর ই ছাড়া কিছু থাকবে না। ঠিক আছে, কারণ আমার দেওয়া রয়েছে এম আর ই। এবার দেখো আমি হ্যাঁ একটা কাজ স্যার। করছি, এখানে একটা এম গুণ করে দিচ্ছি, তার মানে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, দুইটাকে এই পাশে গুণ করে দিয়ে বাই 2 এম ই ইকুয়ালস টু এম ভি তার স্কোয়ার, তার মানে এম স্যার ভি। √2m হবে তো, তাহলে দেখো একদম ইজি ছিল। এগুলো চেনা ফর্ম। আসলে স্যার অনেকদিন পড়া হয়নি বলেই মনে হয় মাথা কাজ করেনি, মানে ভাবতে পারিনি। হুম, এগুলো একদম চেনা ফর্ম, এগুলো তো আলাদা করে করার দরকার হবে না, এগুলো তো পরীক্ষা এমনি পারবে। স্যার সেই সময়টা হয়তো হয়তো মাথায় আসেনি, এখন আপনি করতে মনে হচ্ছে যে একদম ইজি ছিল। ওই জন্য বলেছি যে বইগুলো মাঝে মধ্যে উল্টাতে পাল্টাতে, কারণ বই না উল্টালে এই চেনা ফর্মগুলো মাথায় থাকে না। সি টেটে বা টেটের ক্ষেত্রে এই সায়েন্সের পোর্শনটা যদি ঠিকঠাক তাড়াতাড়ি করে ফেলা যায়, তাহলে ওই টাইমটাকে নিয়ে গিয়ে পেডাগজি তার ম্যাথে যেগুলো আটকাবে সেই সব জায়গায় দেওয়া যাবে। কারণ বাংলা ইংরেজিতে সময় না খাবে না, সময় খাবে হচ্ছে পেডাগজিতে, হেভি খাওয়া খাবে, মানে পেডাগজি আর চাইল্ড সাইকোলজিতে, আর খাবে হচ্ছে ম্যাথের কিছু কিছু দুই একটা অঙ্কে। তো ওই সায়েন্সের পোর্শন থেকে টাইমটা একটু বাঁচাতে হবে, ওই 60 নম্বরের যে জায়গা, ওর টাইম বাঁচাতে হবে অনেকটা। ঠিক আছে, লাইফ সায়েন্সের পোর্শন থেকে তো মানে অঙ্ক করাকরির কিছু ব্যাপারই না, ওগুলো তো একদম সহজ সহজ প্রশ্ন আসে, হ্যাঁ স্যার। ওগুলো পড়তে হবে। বলো আর কি আছে। স্যার ভর অপরিবর্তিত রেখে কোনো কণার ভরবেগ 10% বৃদ্ধি করলে গতিশক্তি কত বাড়বে? ভর অপরিবর্তিত রেখে কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি করলে। ভরবেগ 10% বৃদ্ধি করছি। হ্যাঁ, গতিশক্তি কত বৃদ্ধি পাবে? দেখো ভর বেগ মানে কি, এম আর ভি। ভর ইন্টু বেগ, হ্যাঁ। এবার বলছে এমটা অপরিবর্তিত, তার মানে এমটাকে সরিয়ে দাও, তা তোমার কে আছে বাড়ানোর জন্য, ভিটাই আছে তাহলে অনেক। ভিকেই বাড়াতে হবে। তাহলে ভিকে তুমি যদি 10% বাড়াও, তাহলে ভি হয়ে যাবে 110/100। 10/100, এবার হ্যাঁ। তুমি যখন গতিশক্তি বার করবে, এই গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি হাফ স্কোয়ার। এম ভি স্কোয়ার। তাহলে দেখো ভি এর স্কোয়ার, তার মানে এইটার স্কোয়ার হওয়ার কথা ছিল, তার মানে এইটার স্কোয়ার মানে কি, এইটা হয়ে যাবে একশো একশো একুশ একুশ বাই একুশ একশো দুটো। হ্যাঁ। তার মানে একুশ হ্যাঁ। পার্সেন্ট বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো না পারোনি, দেখো।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আর সোজাই ছিল। সোজাই ছিল, হ্যাঁ। এমভি স্যার ছিল। আসলে মাথাটা একটু বেশি খাটাতে মানে। এম চেঞ্জ করার দরকার নেই, এমকে রেখে দাও। তাহলে ভি কে চেঞ্জ করছি, তাহলে ভি কে 10% বাড়িয়ে বানিয়েছি হচ্ছে ভি ইন্টু 110/100। এখন যখন আমি হাফ এম ভি স্কোয়ারে বসাবো, তখন তো আমি ভি স্কোয়ারের মধ্যে ভি বসাচ্ছি। তার মানে এইটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার বেড়ে হবে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু 121/100। 121 মানে এখানে দেখো 21% বৃদ্ধি আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি একদম। তারপরে স্যার তাহলে আরেকটু ভাবতে হবে আসলে স্যার, সেই সময়টা একটু মাথায় মানে চাপ ছিল বলে মনে হয় ঠিকঠাক করে ভাবা হয়নি, কারণ সোজাই হচ্ছে মনে হচ্ছে, আর এক দুবার ভাবলে হয়তো হয়ে যেত। ফিজিক্সের মানে বাকি অঙ্ক। কোশ্চেনগুলো অত্যন্ত সহজ, একটু যদি মাথা ঠান্ডা রেখে করা যায় এগুলোতে খুব একটা থাকে আসলে না। স্যার আমার ডিএলএড এর মানে মার্কশিটে ভুল এসছে তো, মানে সেই নিয়ে মাথাটা পুরো বিগড়ে ছিল। তারপরে মানে টেনশনে মানে ঠিকঠাক করে ভাবাই হয়নি মনে হচ্ছে। আমি তাহলে আরেকটু ভালো করে দু একবার ট্রাই করি, যদি না হয় তখন বলবো, না হলে এখন মনে হচ্ছে যে আপনাকে বলতে গিয়ে এগুলো আমি ভাবলেই পারতাম আর কি, মানে তার থেকে থাক, যেগুলো আটকে আছে ওইগুলো আমি আর একবার চেষ্টা করি, না হলে আর তখন কিছু আপনাকে বাকি আছে বলবো। অঙ্ক যদি কিছু থাকে? না স্যার, আর খুব একটা দেখা হয়নি। স্যার একটা জিনিস, মানে স্যার যদি মার্কশিটে কিছু ভুল আসে তাহলে কি অ্যাপ্লিকেশন করলে আবার ঠিক হবে? মানে ওখানে কি গিয়েই করতে হবে, না বাই থ্রু কলেজের মাধ্যমে করলেই হবে? কলেজকে বলো আগে, কলেজ কি বলছে। কলেজ তো বললো যে অ্যাপ্লিকেশন করতে হবে, আর ওইখানে যে আচার্য ভবনে গিয়ে জমা দিয়ে আসতে হবে, মানে যেখানে যদি মানে ওই যদি হেড অফ। বিষয়টি মানে প্রত্যেক ছাত্রছাত্রীর হয় বা মেজরিটি অফ দ্য স্টুডেন্টের হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষই মানে ওইটাকে তুমি ফরওয়ার্ড করবে বা যা কিছু করার করবে, এবং কলেজের থ্রুই হয়ে যাবে। কিন্তু যদি তোমার ইন্ডিভিজুয়াল একটা দুটো প্রবলেমে কারোর একটা দুটো প্রবলেম হয়, সেক্ষেত্রে হয়তো তোমায় গিয়ে করতে হবে, এটা আমার মনে হয়। মানে এটা কি তোমার মানে ব্যাচের অনেকের প্রবলেম নাকি তোমার একার প্রবলেম? হ্যাঁ স্যার, মানে পুরো কলেজের 100 জনেরই রোল নাম্বারের নাম্বার পার্টটাতে ভুল এসছে আর কি, মানে তাহলে এটা কলেজ কি করে একটা দেখে ডিজিট নেবে? মিসিং আছে। তাহলে এটা কলেজ দেখে নেবে, এটা ইউনিভার্সিটির দায়িত্ব। তখন ওটা ইউনিভার্সিটি মানে শুধরে দেবে, নতুন ওই মার্কশিট জমা নিয়ে নতুন মার্কশিট দিয়ে দেবে। কলেজকে বলো যে স্যার এখন আমরা কি করব, বা আমরা তোমরা তোমরা সবাই মিলে একটা প্রিন্সিপালকে একটা অ্যাপ্লিকেশন দাও যে স্যার আপনারা পুরো জিনিসটাকে একটু দেখুন, কারণ 100 জন নিশ্চয়ই ইউনিভার্সিটি যাবে না, তাই না? স্যার বাকিরা তো কেউ জানেই না ভুল এসছে, আমি যখন দেখলাম আমার ভুল তখন মানে অনেকেই জানে না, মানে আমরা এই কয়েকজন যারা একসাথে পড়ছিলাম তারা বলেছি। স্যাররা বলছে যে মানে মানে গিয়েই অ্যাপ্লিকেশন করে ওখানে জমা দিয়ে আসতে, এটাই বলছে আর কি। তোমার পক্ষে তো কলকাতায় এসে জমা দেওয়াটা তো মুশকিলের। তুমি কলেজকে বলো যে স্যার এটা তো আমার একার প্রবলেম না, এটা তো সবার প্রবলেম। ফলে আপনারা যদি জিনিসটা একটু দেখেন বা আপনারা যদি ইউনিভার্সিটিকে জানান, জিনিসটা হয়তো একটু দ্রুততার সঙ্গে কাজটা হবে। সে যদি আমাদের যেতে হয় একান্তই, অবশ্যই যেতে হবে, কিছু করার নেই তখন। কিন্তু যদি হ্যাঁ জিনিসটা অন্তত স্যার। আপনারা আপনাদের তরফ থেকে অথরিটির তরফ থেকে অন্তত জানান যে একটা পুরো ব্যাচের ভুল আসছে এরকম একটা জিনিস। এই ইউনিভার্সিটির অবস্থা খুবই বাজে, মানে যখন অবস্থা। হ্যাঁ স্যার, মানে পরীক্ষা দিয়েছি 1 বছর আগে, রেজাল্ট বেরিয়েছে 1 বছর পরে, আবার মার্কশিট আছে তারও 1 বছর পরে, মানে স্যার এটা ফার্স্ট ইয়ারের মার্কশিট, এতদিন তো পাইনি, মানে তাই জন্য বুঝতেও পারিনি যে ঠিক। প্রথমে একটা সেকেন্ড ডিজিটাল ইয়ারে? ফরম্যাট দিয়েছি। না স্যার, এটা তো মানে এর মানে প্রাইমারি, যেটা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন স্যার, ডিএলএড। বিএড আচ্ছা তো আচ্ছা আগেই আচ্ছা হয়ে গেছে। ডিএলএড টা পরে করেছিলাম, মানে করেছি আর কি 23-25 সেশনে। বিএড ডিএলএড সমস্ত ইউনিভার্সিটির অবস্থা খুবই জঘন্য। কি যে করে এরা, ঘুমায় না কি? ছেলে মেয়েদের জীবনগুলো নিয়ে পুরো ছিনিমিনি খেলার মতো খেলে। মার্কশিট ঠিকঠাক ছাপাবে না, দেরি করে দেবে, মানে জঘন্য অবস্থা। সার্টিফিকেটগুলো আটকে রেখে দেয়। আরে বাবা, মার্কশিটের সাথে তাহলে সার্টিফিকেটটা দিয়ে দে। মাধ্যমিকে তো আচ্ছা, মার্কশিটের সাথে সার্টিফিকেট। সার্টিফিকেট তো আরো 2 বছর পরে দেবে, মানে সে হ্যাঁ বিএড এর এটা মানে ক্ষেত্রেও সেম। এটা তো এমনি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রেও একই নিয়ম। মানে আমি এটা লজিক খুঁজে পাই না, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে যখন, তখন তো সার্টিফিকেট আর ইয়ে দিয়ে দিচ্ছে একসাথে। তাহলে হ্যাঁ তোমার স্যার, মাধ্যমিক ইউনিভার্সিটি এইচএসই একসাথে দেয়, ইউনিভার্সিটিতে বাকি অসুবিধাটা কোথায়? গ্রাজুয়েশন। হ্যাঁ, ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা অন্য বিষয় রয়েছে, ইউনিভার্সিটির ক্ষেত্রে ওদের ওই কনভোকেশন হয়ে তখন ডিস্ট্রিবিউশনের একটা প্রথা রয়েছে, সে ঠিক আছে, ইউনিভার্সিটির ক্ষেত্রে মানা যায়। কলেজে তো সেই প্রথা নেই, তাহলে কলেজে দিয়ে দিক। বা এখন বিএড বা ডিএলএড করছে সেখানে তো এসব প্রথা নেই।
যে কনভোকেশন হবে সেখানে একদম ঘটা করে আমায় উপাচার্য এসে হাতে ধরে দেবেন বা ছবি টবি তুলবেন, এরকম তো কোনো বিষয় নেই। তাহলে আমার দিয়ে দিক না। 2 বছর পরে একটা মার্কশিট পেয়েছে একটা ছেলে বা মেয়ে, তার 2 বছর পরে বা 3 বছর পরে গিয়ে নাকি সে সার্টিফিকেট পাবে। অদ্ভুত সব নিয়ম স্যার কানুন। বিএডটা তাও মোটামুটি দেয় ঠিকঠাক টাইমে, আর এই ডিএড এর তো দেখলাম মানে বহুকাল দেয় না, আহ, বিএডের বহুকাল দেয় না। আই থিঙ্ক লাস্ট মনে হয় 2021, মানে 19-21-এর ব্যাচ মনে হয় লাস্ট পেয়েছে মনে হয়, 19-21 বা না স্যার আমি, হ্যাঁ স্যার 19-21-এর ব্যাচ আমরাই পেয়েছি হ্যাঁ, বিএড এই ব্যাচ মনে হয় লাস্ট 21-এ, পেয়েছে। হ্যাঁ। এই যে 2026 চলছে, কতগুলো ব্যাচ গেছে বলো তো? 22, 23, 24, 25, 26, এই বছর যদি বেরোয় তাহলে 5টা ব্যাচ হয়ে যাচ্ছে, এখনো খোঁজ নেই। খুব ভালো, অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে এরা। যাই হোক। স্যার দুটোরই সেম অবস্থা। স্যার বলছি, মানে কর্মসংস্থানে দেখেছিলাম ডিসেম্বরে কি টেট হওয়ার কোনো সম্ভাবনা আছে, মানে আপার প্রাইমারি বা প্রাইমারি? সরকার তো এখন পুরো চুপচাপ, বলা বড় কঠিন। সরকার আসলে খুব ঘেঁটে আছে অন্য অনেক বিষয়গুলো নিয়ে। আসলে সরকার খুব অনভিজ্ঞ, মানে এরা আগে কোনো দিন যারা দায়িত্ব পেয়েছে তারা আগে কোনো দিনই খুব বেশি অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যুক্ত ছিল না। হঠাৎ করেই বা সেইভাবে মানে দায়িত্ব সামলানোর মতো জায়গায় ছিল না। হ্যাঁ, হয়তো পলিটিক্স করেছে বা অন্যান্য সংগঠনের কাজ টাজ করেছে, দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা এদের খুব একটা নেই বেশিরভাগেরই। ফলে তারা এখন দায়িত্ব পেয়ে না, ঠিক একটু সময় লাগবে আই থিঙ্ক, এটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকার জিনিসগুলো নিয়ে একটু সময় নিয়ে তারপরে ভাবতে চাইছে, কারণ তড়িঘড়ি নেওয়ার মতো সিদ্ধান্ত নয় এগুলো। এসএসসি আটকে আছে, নতুন এসএসসি হবে কি না সেটাও আটকে আছে, আপার প্রাইমারি যেটা হওয়ার কথা বলে রেখেছিল সেটা আটকে আছে, কলেজ সার্ভিস কমিশন সেটাও আটকে বসে আছে। ফলে সবটাই এখন আটকে বসে আছে। তবে হ্যাঁ, টেট একটা ওই ডিসেম্বর একটা এক্সপেক্টেড করা যাচ্ছে, মানে যদি উচ্চ বাচ্চা দেয় তবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো মুভমেন্ট হবে, মানে এই সরকারের আমলে কিন্তু এই ডিলেমি আই থিঙ্ক হওয়া উচিত নয়, এখন বলা যায় না। স্যার টেটটাও কি ওই ইউপিএসসি প্যাটার্নে হবে, মানে ফার্স্ট প্রিলি টেটের ক্ষেত্রেও কি সেম মানে ওরমই হবে? না না, তুমি প্রাইমারি টেট যেমন দাও সেরকমই। মানে 150 নাম্বার শুধু হবে তো, মানে যেরকম 5টা সাবজেক্ট 30 × 5 একদম করে একদম 150, এটাই হবে? একদম একদম। কেন, কোনো অন্য কিছু বলেছে নাকি? হ্যাঁ স্যার, ইউপিএসসি প্যাটার্নে হবে বলে একবার মানে দেখছিলাম নিউজে আর কি, মানে সেই জন্য। অন্য একটা, ওরা একটা বলছিল যে ওই ইন্টারভিউর মার্কসটাকে কমিয়ে আনতে চাইছে, মানে অন্য যে কোনো রাজ্য সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে ওরা চাইছিল যে ইন্টারভিউয়ের যে মার্কসটা, সেটা সেন্ট্রালের যেটা হয়েছে, সেন্ট্রালে যেমন ইন্টারভিউতে কিন্তু মার্কসটা কম থাকে, বাকি রিটেন একাধিক এক্সামিনেশন হয়, কোথাও কোথাও টায়ার 1 টায়ার 2 করে একাধিক এক্সামিনেশন হয়, বা প্রিলি মেইনস করে দুটো এক্সামিনেশন হয়, দিয়ে কিন্তু একটা ইন্টারভিউয়ের ছোটো নাম্বার থাকে, ফলে কারাপশনের জায়গাটা কম থাকে, ফলে সবটাই পরীক্ষার মাধ্যমে হয়। সরকারও চাইছে যে ওই ইন্টারভিউয়ের জায়গাটা যেন কম হয়। যেমন এখনও প্রাইমারির ক্ষেত্রে তুমি শুধুমাত্র টেট দিচ্ছ, প্লাস কী হবে তার ইন্টারভিউ, তাই না? এবার এই যে ইন্টারভিউ নিচ্ছে, এখানে কারচুপি হওয়া মানে তুমি টেটে তো তোমার মোটামুটি সবার সেম নাম্বার থাকবে, কেউ 96 পাবে তো কেউ 105, খুব বেশি নাম্বারের ডিফারেন্স হবে না। কিন্তু এই ইন্টারভিউতে এদিক ওদিক হওয়া মানেই হয় কেউ ছিটকে যাবে, কেউ ভিতরে ঢুকে যাবে। ওই জন্য সরকার চাইছে যে প্রয়োজনে টেট, তার সাথে প্রয়োজনে একাডেমিক তার সাথে গিয়ে ইন্টারভিউটা অল্প পরিমাণে দেওয়া যেতে পারে, যাতে এখানে একটা সাম্যতা বজায় থাকে, যে না একটা ব্যালেন্স থাকছে। যে ব্যালেন্সটা এতদিন ছিল না, সেই ব্যালেন্সটা কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে। মানে এই গত এসএসসিতে ও দেখেছো যে এখানে একাডেমিকের নাম্বার নেই, বেশিরভাগ নাম্বারটাই প্রায় 10-10, 20 মনে হয় ইন্টারভিউতে চলে গেছে। ফলে ইন্টারভিউতে যদি কোনো রকম এদিক ওদিক হয়, সে কিন্তু নিশ্চিতভাবে এসএসসিতে চাকরি পেয়ে যাবে, তাই না? ফলে ওই ব্যাপারটা সরকার কমিয়ে আনতে চেয়েছে, ওই 10% কাছাকাছি নাম্বার রাখতে চাইছে, মানে যদি টোটাল 90তে পরীক্ষা হয় তাহলে 10 হচ্ছে ইন্টারভিউ হবে, এরকম একটা কিছু ভাবছে। ওটাকেই মনে হয় ইউপিএসসি প্যাটার্ন ট্যাটার্ন বলতে চাইছে আমার মনে হয়, জানি না। এখনো সরকারের কোনো উচ্চ বাচ্চা নেই, সরকার এখন এই কলেজে ভর্তি টর্তি এটা সেটা নিয়ে ব্যস্ত, দেখা যাক
তবে হ্যাঁ, এই রিক্রুটমেন্ট যেটা থেমে আছে যেগুলো যা, সেগুলো হয়তো আগস্ট সেপ্টেম্বর মানে পুজোর পর পর থেকেই কিন্তু একটু মানে আলোচনা শুরু হবে আই থিঙ্ক। কারণ পুজো অবধি, স্যার 25-এর এসএলএসটির কথা বলছেন নাকি, মানে হ্যাঁ যেইগুলো হ্যাঁ, বাকি 25-এর আছে? এসএলএসটি যেটা আটকে আছে সেটাও, এবং 25-এর এসএলএসটির সময় সময় দেখবে একটা আপার প্রাইমারির নোটিফিকেশনের কথা বলছিল। আপার প্রাইমারি হবে এতগুলো ভ্যাকান্সি, এটা সেটা বলেছিল, কিন্তু সেই আপার প্রাইমারিটাও কিন্তু হওয়ার একটা কথা মানে হচ্ছে, ভিতরে ভিতরে হচ্ছে, বাইরে এখনো কতটা কি দেখা যাক। স্যার, তাহলে কি 26 আর হবে না, মানে 27-এর শুরুতেই? দেখো, 26-এর শেষের দিকে পরীক্ষা হওয়ার তুমুল সম্ভাবনা আছে। কারণ পুজোর পর থেকেই আমার মনে হয় সরকার একটু নড়ে চড়ে বসবে, কারণ পুজো এই ভর্তি টর্তির ব্যাপার ট্যাপারগুলো এখন মিটে যাচ্ছে। নতুন এসএসসির চেয়ারম্যান টেয়ারম্যান চলে এসছে, যাকে যা মোটামুটি সরানো টরানো সরানো হয়ে গেছে। আর মোটামুটি পুজো অবধি সরকার মোটামুটি কাজ বুঝে নিতে পারবে যে কাকে কি করতে হবে। ফলে আই থিঙ্ক পুজো বা পুজোর আগে পরেই হয়তো এই নিয়ে কিন্তু কথাবার্তা শুরু হয়ে যাবে। আমার মনে হয় এসএসসিটা পুজোতেই, কিন্তু পুজো বা পুজোর আগে আগে হয়তো এসএসসির একটা খোঁজ খবর দেবে, যেটা আটকে রয়েছে। ফলে ওটা আটকে থাকাটা ক্লিয়ার হয়ে যাওয়া মানে কিন্তু নিশ্চিত থাকো যে পরেরটার গল্প শুরু করবে, অর্থাৎ আপার প্রাইমারি আর নতুন এসএসসি। ফলে নতুন এসএসসি নিশ্চিতভাবে থাকো, নতুন এসএসসি 27-এর আগে হচ্ছে না, কিন্তু আপার প্রাইমারিটা কিন্তু 27-এর আগেও কন্ডাক্ট করালেও করাতে পারে, বা অন্তত নোটিফিকেশন অন্তত বের করবে। কারণ যে লক্ষ্যমাত্রা দিয়েছে বুঝতে পেরেছি এক স্যার। বছরের জন্য, যে লক্ষ্যমাত্রা দিয়েছে বাজেট, এটা যেটা, ফলে সেটা তো পূরণ করতে হবে। যাই হোক, এসব ভেবে লাভ নেই, নিজেদের পড়াশোনা চালিয়ে যাও, যখন যেটা হবে তখন সেটা শুধু ঠান্ডা মাথায় গিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার। স্যার বলছি, মানে আজ মানে খুব বেশি তো করা হয়নি আজকে ম্যাথ গুলো। স্যার বাকি তাহলে মানে আমি, যে আপনি বলেছিলেন না যেই যেই পার্ট গুলো আমার একটু কঠিন লাগে, তাহলে সেই পার্ট গুলো থেকে মানে প্রবলেম গুলো দেখে রাখবো, দিলে নেক্সট ক্লাসে আপনাকে তখন বলবো আর কি। মানে আজকে খুব বেশি দেখা হয়নি আসলে, মানে এই কয়েকদিন আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই, করো। বুধবার, বুধবার রাতের দিকে ফাঁকা তোমরা? তাহলে বুধবার রাতে একটা ক্লাস করানো যেতে পারে। তারপর আবার বৃহস্পতিবার যেমন ক্লাস হয়তো সেটা তো হচ্ছে। হ্যাঁ স্যার, বুধবার রাতে মানে নটার দিক করে তো নাকি? হ্যাঁ, ওরকম 8:30 থেকে 9টা। হ্যাঁ স্যার, আমার তো ফাঁকা আছে, আর একজন যে ছিল ঠিক আছে, আমি জানি না। ওদের বলে দেবো ওখানে, যদি কারোর অসুবিধা থাকে তখন নয় বলবে। হ্যাঁ স্যার। এমনি আর কোনো ডাউট? না স্যার, আরেকটু ভালো করে ট্রাই করতে হবে, মানে ফিজিক্সের কয়েকটা ম্যাথ ছিল, কিন্তু ওইগুলো আরেকটু নিজে চেষ্টা করি, না হলে নেক্সট ক্লাসে বলবো আপনাকে। ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি তাহলে লেট হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে নেক্সট দিন শুধুমাত্র ডাউট ক্লিয়ার করবে, তাই তো? হ্যাঁ স্যার, ম্যাথ আর ফিজিক্সের যেগুলো আর মানে এর পরে করবো। স্যার আমি মানে এই সুবির দাসের বইটা থেকে মানে এক্সারসাইজ বা এক্সাম্পল যেগুলো মানে এখানে অনেক কালেকশন আছে বলে একটু দেখছিলাম, মানে তাহলে একই টাইপ বা ডিফারেন্ট বেশিরভাগই হয়ে গেছিল। ওই যে টাইপটা, ওই টাইপটাতে একটু প্রবলেম ছিল আর কি, মানে আপনি যেটা বলে দিলেন বুঝতে পেরে গেছি। বাকিগুলো এই বইটা